আহসান মঞ্জিল নামেই যার পরিচয়। এক নামে ঢাকা শহরের একমাত্র ভবনের কথাও যদি বলা হয় সেটি আহসান মঞ্জিল। ঢাকা শহরের সদরঘাট এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে সুরম্য এই অট্টালিকার নাম আহসান মঞ্জিল, যেটি ঢাকা শহরের আইকনিক ভবন বললেও একটুও ভুল বলা হবে না। প্রিয় বন্ধু এবং দর্শক, আজ শুক্রবার পাঠাওয়ের মোটরসাইকেল যোগে আমি ছুটে চলেছি নতুন একটি গন্তব্যের উদ্দেশ্যে। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই আপনারা হয়তো সরাসরি দেখতে পাবেন, তবু একটু বলে রাখি, সেটি হলো আহসান মঞ্জিল। আমি পুরান ঢাকার অলিগলি চষে তারপরে চলে যাব সেখানে। আমার যাওয়ার প্রধানতম কারণ হলো আহসান মঞ্জিল একটি ঐতিহ্যগত ভবন, যা বাংলাদেশের আইকনিক ভবন নামে পরিচিত। আর দ্বিতীয়ত, এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমি যাচ্ছি এখন বিকেলবেলা। আজকে আবহাওয়াটাও খুব বেশি পরিষ্কার না, আবহাওয়াটা একটু অন্ধকার অন্ধকার, অর্থাৎ মেঘলা আকাশ। আপনারা রাস্তায় কিছুটা বৃষ্টির ভাব দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টি হয়ে গেছে। কুয়াশার মতো বৃষ্টি ছড়িয়ে আছে গোটা আবহাওয়ার মধ্যে, যে কারণে অন্ধকার অন্ধকার একটা ভাব, পরিষ্কার একটা ভাব যেটা থাকবে, সেই রৌদ্র করোজ্জ্বল সেই ওয়েদার আমি আজকে পাইনি। তবুও প্রচণ্ড ইচ্ছা এবং আকাঙ্ক্ষা নিয়ে ছুটে চলেছি আহসান মঞ্জিলের দিকে। বন্ধুরা, যেতে যেতে আমি সদরঘাটের একদম নিকটে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাটের পাশেই যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটটি দেখা যাচ্ছে। বাম দিকে সদরঘাটের সেই মসজিদটি লেখাই আছে, সদরঘাট বাইতুন নাজাত মসজিদ, জামে মসজিদ। এই মসজিদটির পাশেই, অর্থাৎ মানে অপোজিটেই আমরা ডান দিকে যাচ্ছি, বাম পাশটাই নদী, আর নদীতেই দেখুন লঞ্চ দেখা যাচ্ছে, অনেক বড় বড় লঞ্চ এখানে আছে। অর্থাৎ সমস্ত লঞ্চ ঘাটগুলো এখানেই, সদরঘাটেই। এখান থেকেই বাংলাদেশের সমস্ত দক্ষিণবঙ্গে, অর্থাৎ বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, এই রুটে যত ধরনের লঞ্চ চলে বড় বড়, সব এই ঘাট থেকেই ছেড়ে চলে যায়। বন্ধুরা, বিকেলবেলা বা পড়ন্ত বিকেলে এই লঞ্চ চলাচলের দৃশ্য, যাত্রীদের ডাকা, যাত্রীদের ডেকে উঠানো লঞ্চে এবং সেই লঞ্চ ছেড়ে দেওয়ার দৃশ্য, এটি কম আকর্ষণীয় নয়। সবথেকে বড় কথা, নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখা তো বটেই, আর স্থানীয় মানুষজনের খুব দ্রুত বেগে ছোট ছোট নৌকায় করে নৌকা পার হওয়া আর তাদের ডাকাডাকি, এগুলো খুবই আকর্ষণীয়, বেশ ভালো লাগে, সময় কেটে যায় দারুণ একটা। আমরা চলে এসেছি বাকল্যান্ড বাঁধ রোড সংলগ্ন এলাকায়, এবং এটি আসলে আমরা একদম আহসান মঞ্জিলের সন্নিকটে বলতে পারেন। আমরা সামনের ডান পাশে যে এলাকাগুলো দেখতে পাচ্ছি, এর সামনে এই যে চলে এসেছি, এবং রয়্যাল পাম গাছের যে সারি দেখতে পাচ্ছেন, এটা দেখেই সেই রয়্যাল যে ফ্যামিলি বা রয়্যাল যে প্যালেস, তার অবশ্যই নিদর্শন বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা এই যে রেলিংয়ের ভিতর দিয়ে বা প্রাচীরের রেলিংয়ের ভিতর দিয়ে ভবনটি দেখতে পাচ্ছি। আমরা এইখানে ঠিক থামবো না, এটি নদীর পাড়ের সাইডটা, আমরা তার গেটে যাব এবং সেখান থেকে টিকিট করে আমরা সোজা ঢুকে পড়ব আহসান মঞ্জিলে। সেখানে গিয়ে আহসান মঞ্জিলের চত্বরটি তো দেখবই, আপনাদের অবশ্যই দেখাবো, এবং সেই সাথে এই পুরো ভবনটি একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে বাংলাদেশ সরকারের নির্দেশে। এই মিউজিয়ামের মধ্যে আছে অনেক অদ্ভুত সব জিনিস। অদ্ভুত বলতে আমি এটাই বুঝাচ্ছি যে তৎকালীন সময়ে বা ব্রিটিশ পিরিয়ডে যে নবাবরা ছিলেন এখানে, তারা বিদেশ থেকে আমদানি করা দ্রব্য সামগ্রী ব্যবহার করতেন। তাদের পরিবেশ কেমন ছিল, খেলাধুলার সামগ্রী কেমন ছিল, তারা আত্মরক্ষা বা তাদের সৈনিকরা কী ধরনের অস্ত্র ব্যবহার করত, তাদের খাট পালং সোফা কেমন ছিল, তাদের লাইব্রেরি কেমন ছিল, তাদের অন্যান্য উপকরণাদি কেমন ছিল, এই সমস্ত জিনিস নিয়েই সাজানো হয়েছে চমৎকার করে মিউজিয়ামটি। সুতরাং মিউজিয়ামটি দেখলে আপনারা ওই সময়ে ফিরে যেতে পারবেন এবং আপনারা আবিষ্কার করতে পারবেন আহসান মঞ্জিলের তৎকালীন পরিবেশটি আসলে কেমন ছিল। বন্ধুরা, বলতে বলতে হাজির হয়ে গেছি আহসান মঞ্জিলের মেইন গেটে। আপনারা অর্ধ চন্দ্রাকৃতির বা অর্ধ গোলাকৃতির যে গেটটি দেখতে পাচ্ছেন, এর ভিতর দিয়ে আহসান মঞ্জিলের গম্বুজটি দেখা যাচ্ছে। এখানে লোকজন ভিড় করে আছে। আমরা ঠিক ডান দিকে টিকিট কাটার কাউন্টার, এখান থেকে টিকিট করব এবং টিকিট করে ভিতরে ঢুকে পড়ব। টিকিট করে নিয়ে আসলাম এবং এই যে এখানে টিকিট দিলাম 40 টাকা করে জনপ্রতি টিকিট, শিশুদের জন্য 20 টাকা,
আর বিদেশি অর্থাৎ সার্কভুক্ত 300 এবং সার্কের বাইরে 500 টাকা করে টিকিট। এখানে সাধারণত বৃহস্পতিবারে ছুটির দিন, আর অন্যান্য দিনগুলোতে খোলা থাকে। শুক্রবারে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, অন্যান্য দিন সকাল থেকে বিকেল 5টা 5:30 পর্যন্ত মোটামুটি খোলা থাকে। আপনারা এই দিনগুলোতে বা এই সময়গুলোতে আসতে পারেন এবং এখানে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। এই ঐতিহাসিক ভবনের সামনে এসে দাঁড়াইলে আপনার নিজেরও মনে হবে সেই সময়ের কথা, কিছুটা অভিজ্ঞতা, কিছুটা তো ভালো লাগবেই। আর সবথেকে বড় কথা, আজকে শুক্রবার বলে প্রচুর লোক সমাগম ঘটেছে। দেখুন, নানা বয়সের নানা ধরনের মানুষ এখানে এসেছে। জায়গাটি খুব বেশি বড় না, মোটামুটি একটি ছোটোখাটো জায়গা, একটি ছোট মাঠ রয়েছে পিছনে। তবে এই ঘরটি দোতলা, এই ভবনটির ভিতরে অনেকগুলো প্রকোষ্ঠ এবং পুরোটাই মিউজিয়াম হওয়াতে এর ভিতরেও কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ রয়েছে। আমরা ভিতরে গিয়েছিলাম এবং মানুষগুলোকে এত মানুষ বললাম যে ধাক্কাতে সামনের দিকে সরাইতে হয় এবং তারপরে ঠিক সময় 5:30 যখন বেজে যাবে তখন তারা বন্ধ করতে আসবে। তো তার আগে আমাদেরকে সবাইকে আবার বেরিয়ে আসতে হয়। সেই জন্য এই যে সিঁড়ির উপরে দেখছেন প্রচুর মানুষ, তারা মিউজিয়াম দেখে এই দিক দিয়ে নেমে চলে আসছেন। বন্ধুরা, এই যে পিছনের রাস্তায়, এই পিছনের রাস্তা ধরে সামনে এগুলেই মিউজিয়াম পাওয়া যাবে, অর্থাৎ জাদুঘর পাওয়া যাবে। এখানে একটি ঘোরানো পেঁচানো সিঁড়ি রয়েছে। গোটা ভবনটির ভিতরে অনেকগুলো ঘোরানো পেঁচানো এমনি লোহার সিঁড়ি রয়েছে, আমি দেখলাম। প্রবেশপথে কিছু নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা মেনেই লোকজন সেখানে যাচ্ছেন। খাবার টাবার নিয়ে যাওয়ার কথা নিষেধ করা রয়েছে। চলে এসেছি আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিলের ভিতরে লনের পিছনে প্রদর্শনী গ্যালারি দেওয়া আছে। আমরা সেই প্রদর্শনী গ্যালারি দেখার উদ্দেশ্যে এদিকে যাচ্ছি, কি আছে একটু দেখব। কিন্তু পুরো লনটা অসাধারণ সুন্দর, চারিদিকে সবুজের সমারোহ, প্রচুর মানুষ এখানে বসে সময় কাটাচ্ছেন। তাহলে দেখুন, এটি একটি ঐতিহ্যগত ভবন বাংলাদেশের। আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো এখন, দেখি মিউজিয়ামের ছবি তুলতে দেবে কিনা। বন্ধুরা, আমরা গেট পেরিয়ে ভিতরে ঢুকলাম। আমার মনে একটু সংশয় ছিল ছবি তোলা যাবে কি না। হ্যাঁ, কোথাও লেখাও আছে, নিয়ম মাফিক লেখা থাকে সব জায়গায়। আমি গেটম্যানকে জিজ্ঞেস করলাম যে ছবি তোলা যাবে কি না বা ভিডিও করা যাবে কি না। উনি আমাকে বললেন কোনো অসুবিধা নেই, আপনি যান। আমরা বন্ধুরা ভিতরে প্রবেশ করেছি। দেখুন, আস্তে আস্তে আমরা বিভিন্ন রুম, প্রথম রুমটিতে ঢুকলাম বাম পাশ দিয়ে। এখানে নবাবদের পর্যায়ক্রমিক বিভিন্ন বংশ পরম্পরার ছবি রয়েছে। উপরে মূল ভবনটির রেপ্লিকা বা ছবি উপরে টাঙানো রয়েছে। এখানে কিছু পুরাতাত্ত্বিক নিদর্শন রয়েছে। আমরা পাশের রুমে ঢুকলাম। দেখুন, এখানে কিছু তৈজসপত্র রয়েছে সেই আমলের, বাটি, কাপ, কেটলি ইত্যাদি ইত্যাদি, এরকম নানান জাতের জিনিস, কেরোসিন বাতি, এরকম নানান জিনিস। তখন তো বিদ্যুৎ ছিল না, সুতরাং অনেক কিছুই তাদেরকে ব্যবহার করতে হতো বিদেশ থেকে এনে। কেরোসিন দিয়ে ফ্যান চালানোর জন্য ফ্যানও দেখলাম আছে, একটু পরে হয়তো আপনারা সেটি দেখতে পারবেন। সৈনিকের বর্ম, সাধারণত এখানে যে নবাবরা থাকতেন তাদের তো সৈনিকরা থাকতোই, সেই সৈনিকদের লোহার বর্ম আমরা বরাবর বহু মিউজিয়ামে এগুলো দেখতে পাই। এখানে আহসান মঞ্জিলের চমৎকার একটি রৌপ্য নির্মিত রেপ্লিকা রয়েছে। একটি ছোট ফর্মে গোটা বিল্ডিংটিকে ধরে রাখা হয়েছে এবং তার পিছনে দেয়ালে টাঙানো রয়েছে তার বর্তমান সময়ের মূল ছবিটি। সামনে প্রশস্ত সিঁড়ি নেমে গেছে নিচের দিকে, আর দ্বিতল ভবন, মাথার উপরে একটি গম্বুজ রয়েছে। সব মিলিয়ে সুন্দর এবং চমৎকার একটি রাজকীয় পরিবেশ এখানে বিরাজ করছে। দেখুন, এখানে নানান তৈজসপত্র রয়েছে, সবই বিদেশ থেকে আমদানি করা, এটি আমাদের দেশি কোনোটাই নয়। প্রচুর দর্শক, প্রচুর।
গিজ মানুষ বলতে যা বোঝায়, মানুষকে ঠেলে নড়ানো যায় না এরকম। আর বিকেল হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে। এটি একটি সীমানা পিলার। আমরা অনেক জায়গায় শুনি না যে বজ্রপাতের সময় এই সীমানা পিলারগুলো বিদ্যুৎকে টেনে নিত তার দিকে, তো সেইগুলো এখন চুরি হয়ে যাওয়াতে বজ্রপাত বেশি হচ্ছে। আমার মনে হয় ঠিক তেমনই একটি সীমানা পিলার এটি, যেটি ধাতু নির্মিত এবং মাটির নিচে পোতা থাকতো। তার অবয়ব হয়তো উপরে কিছুটা অংশ থাকতো যা বিদ্যুৎকে আকর্ষণ করতো তার দিকে, এবং এটি আর্থিংয়ের কাজ করতো হয়তোবা। আমরা এখানে কাঁচ দিয়ে ঘেরা একটি বিরাট এলাকা দেখতে পাচ্ছি, এবং এখানে বিশাল বড় একটি ডাইনিং টেবিল রয়েছে, আর দুপাশে সাজানো রয়েছে অসংখ্য চেয়ার। টেবিলে সাজানো রয়েছে প্লেট, পিরিচ, হাফ প্লেট, গ্লাস, বাটি, জগ, মোমবাতি, এরকম অসংখ্য জিনিস যা সাধারণত একটি ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ব্যবহৃত হয়, অথবা সাধারণ ডিনারেও হয়তোবা এগুলো থাকতো ঘরের মধ্যে। আমার মনে হয় আমরা যে ফ্যানগুলো দেখলাম, এই ফ্যানগুলো পরে লাগানো, কারণ এই ফ্যানগুলো আগে ছিল না। এখানে একটি চমৎকার জিনিস দেখতে পেলাম, হাতির মাথার একটি বিরাট বড় অবয়ব, মৃত হাতি অবশ্যই, হাতির কঙ্কাল বলছেন এটাকে। দেখুন, হাতির দুটো দাঁত সহ তার পুরো মাথার কঙ্কালটি এখানে রেখে দেওয়া হয়েছে। আর ঠিক তার মাথার উপরে রয়েছে বিশাল দুটো শিংওয়ালা একটি মহিষের মাথা। এগুলো সবই কঙ্কাল। এবং আগেকার যুগে যারা ঐতিহ্য বহন করতো, যে সমস্ত ফ্যামিলি বা যে সমস্ত ফ্যামিলি কিছুটা ঐতিহ্যের ধারক বাহক ছিল, তারা এই সমস্ত জিনিসগুলো ঘরে টাঙিয়ে রাখত তাদের বীরত্বের গাথা হিসাবে বা তাদের আভিজাত্যের লক্ষণ হিসাবে। এটাও একটি শিরস্ত্রাণ, অর্থাৎ সৈনিকদের শিরস্ত্রাণ। এটি একটি প্রসূতিগার, অর্থাৎ হসপিটালের একটা ছোট্ট পার্ট, যেখানে এই যে প্রসূতি টেবিল, অর্থাৎ শিশু ভূমিষ্ঠ হওয়ার জন্য যে সমস্ত উপকরণগুলো লাগে, টেবিল থেকে শুরু করে দোলনা, এবং তারপরে তার কিছু যন্ত্রপাতি, অস্ত্রপাতি যা যা দিয়ে অপারেশন করতে হয় বা শিশু ভূমিষ্ঠের সময় প্রয়োজন হয়, এই সবগুলো হয়তো সেই সময় এনাদের পরিবারেই ছিল, পরিবারে হয়তো নিজস্ব ডাক্তারও ছিল। সেই যন্ত্রপাতিগুলো এখানে সজ্জিত রাখা হয়েছে বা দর্শকদের উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে রাখা হয়েছে। আমরা পাশের রুমে ঢুকে পড়লাম, একটার পর একটা রুম বদলাচ্ছি খুব দ্রুততার সঙ্গে। সব কিছু খুব ভালো করে খুঁটে দেখতে পাইনি, একটাই কারণে, সময় খুবই কম ছিল। তারপরেও পুরোটার ছবি নেওয়ার চেষ্টা করেছি। আপনারা ইচ্ছে করলে একটু পজ করে ধীরে ধীরে এগুলো দেখে নিতে পারেন। অসাধারণ সুন্দর, সত্যিই অসাধারণ সুন্দর, এবং ওই সময়ে চলে যাওয়ার মতো এই জিনিসগুলো। এই যে কাঠের তৈরি অথবা পাথরের তৈরি, কাঠের উপরে পাথরের তৈরি গোলাকার সেই সময়ের নকশা করা যে টেবিল, সেগুলো কি আভিজাত্যকে মনে করিয়ে দেয় না? দেখুন, ধাতব তৈরি বিভিন্ন রকম উপকরণ যা সাধারণত বাড়িতে ব্যবহৃত হয়, হাউসহোল্ড সামগ্রী বলি আমরা। গোলাপ জল বা শরাব পান করানোর জন্য যে জগ ইত্যাদি। এখানে দেখুন, ফলকটিতেই লেখা রয়েছে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, অর্থাৎ তাদের ছবি, সেই সময়ের ছবি, একসঙ্গে একটি দলবদ্ধ ছবি, এবং অনেক বড় একটি ছবি এখানে রাখা রয়েছে। এখানে স্থান পেয়েছে বিলিয়ার্ড বোর্ডটি। সেই সময় বিলিয়ার্ড খেলাটি অনেক জনপ্রিয় ছিল, এখনও রয়েছে, এবং সেই সময় যারা অভিজাত মানুষ তাদের বাড়িতে বিলিয়ার্ড বোর্ড থাকতো, ঠিক তারই নিদর্শন এই বিলিয়ার্ড টেবিল। এখনও সেটি রয়েছে সেই রঙেই। বন্ধুরা, আমরা অনেকগুলো সিন্দুকের সামনে এসে পড়েছি। দেখুন সিন্দুকগুলা, সবগুলো সিন্দুক, কি পরিমাণ নিরাপত্তার ব্যাপার ছিল। অনেকগুলো সিন্দুক, এক একটা সিন্দুকে হয়তো এক এক ধরনের জিনিস রাখা হতো। এইখানে লকারের মতো একটা জিনিস, যদিও সেটিও সিন্দুকের একটা পার্ট, দুপাশে লোহার মোটা দরজা আর ভিতরে ছোট ছোট ড্রয়ারের মতো। এটি অবশ্যই লকার, এবং সিন্দুকের অভ্যন্তরে লকার। সেটি পরিবারের সদস্যদের নিজেদের হতে পারে, অথবা অন্য কোনো কাজে হয়তো তারা ব্যবহার করত।
এখানেও একটি সিন্দুক আমরা দেখতে পাচ্ছি। আমরা পাশের রুমে চলে গেলাম এবং এইখানে নবাবদের ছবি রয়েছে, তাদের ইতিহাস বৃত্তান্ত লেখা রয়েছে। এগুলো আপনারা একটু স্থির হয়ে পড়তে পারেন। নবাব সলিমুল্লাহর ছবি এটি, এবং এনার নামেই সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেখানে রয়েছে, আমরা জানি সেটিও পুরান ঢাকাতেই। আর এখানে তাদের বিশাল বংশের যে পরিচয় সেটি গাঁথা রয়েছে এই বিশাল লিস্টটিতে। বন্ধুরা, এখানে কিছু দলিল দস্তাবেজ রয়েছে যেগুলা পড়ার সময় হয়নি। সব জায়গায় এখানে একজনের নবাব খাজা আহসানুল্লাহ ছবি দেখুন, আহসান মঞ্জিল, এই আহসান খান বাহাদুর আহসানুল্লাহ, তার ছবিটিও এখানে আমরা এক্ষুনি দেখতে পেলাম। নবাব আব্দুল গনি, এনাদের পারিবারিক ছবি, বংশ পরম্পরায় যারা এসছেন একের পর এক, তাদের ছবিগুলো এখানে দেয়ালে টাঙানো রয়েছে। আমরা উপরে উঠে চলে যাচ্ছি, আস্তে আস্তে উপরে উঠে চলে যাচ্ছি। উপরেও অনেকগুলো রুম রয়েছে এবং সেখানে অনেক কিছু রয়েছে। আমরা চলুন দেখে আসি উপরে কি আছে। বেশি সময় নিয়ে আসলে এই ফলকগুলো বা লেখাগুলো পড়তে পারছি না। কাঠের পাটাতন দিয়ে মেঝে বানানো, আর সমস্ত ওয়াল জুড়ে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিদের ছবি, ভারতের বহু নেতার ছবি, বাংলাদেশের বহু পুরাতন নেতাদের ছবি, তাদের বংশের লোকদের ছবি, নানান ধরনের নানান জনের ছবি এখানে রাখা রয়েছে এবং সবগুলোই জ্ঞানী গুণী প্রথিত যশা ব্যক্তি, যাদের এক ঝলক দেখলেও এই যুগের শিশুরা পুলকিত হবে যে যাদেরকে আমরা পড়ি ইনারা সেই ব্যক্তি। এখানে দেয়ালে টাঙানো কিছু অস্ত্রশস্ত্র আছে, দেখুন তরবারি দেখতে পাচ্ছি আমরা, একটি চমৎকার চেয়ার বা সিংহাসন যাই বলি না কেন বা সোফা সেট, এখানে কিছু উপকরণ যেগুলো মনে হয় হুক্কা টাইপের কিছু, ওই যে পাইপও আছে, হ্যাঁ, নেশা করার জন্য বা একটু কিছু পান করার জন্য এই হুক্কা ব্যবহার করতেন সেই সময়ের লোকজন। এখানে আমাদের বাংলাদেশের খ্যাতিমান কিছু দার্শনিক, কবি, সাহিত্যিক, তাদের ছবি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে হাতির দাঁতের কিছু উপকরণ আমি দেখতে পেলাম এবং গা চুলকানোর জন্য যে লম্বা হাত এখন আমরা প্লাস্টিকের ব্যবহার করি, এটি তখনও প্রচলিত ছিল, কিন্তু সেটি তৈরি হয়েছিল হাতির দাঁতের এবং সেটি নবাব পরিবার ব্যবহার করত। দেখুন এই যে বলেছিলাম না ঘোরানো পেঁচানো এই সিঁড়ি, এটি আমি এই পুরো বাড়িতে অনেকগুলো দেখেছি। ছাদে যাওয়ার জন্য সিঁড়ি, নিচতলা থেকে উপরে ওঠার জন্য সিঁড়ি, কোনো কোনো সিঁড়ি বন্ধ করে রাখা হয়েছে, সিঁড়িগুলো এখন আর ব্যবহার করতে দেয়া হচ্ছে না। তার পরিবর্তে প্রচলিত যে সিঁড়ি পরে বানানো হয়েছে অথবা আগে ছিল সেই সিঁড়িগুলাই ব্যবহার করতে দেওয়া হচ্ছে, কিন্তু এই কাঠের সিঁড়িগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। বন্ধুরা, এইখানে আসার পরে কিছু শিশুদের সঙ্গে দেখা হচ্ছে, তারা খুব উচ্ছ্বসিত আমার ভিডিও করা দেখে, তারা আমার সঙ্গে আরও কিছুক্ষণ ছবি তুলতে চাচ্ছিল, তাদেরকে ধন্যবাদ দিয়ে বিদায় দিলাম এবং তারপরে আমরা পাশের আরও একটি রুমে ঢুকবো, দেখি এখানে আর কি আছে। দেখুন এখানে নবাব পরিবারের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, সোফা সেট, টেবিল ইত্যাদি বিভিন্ন রকম অভিজাত দ্রব্যাদি রয়েছে। একটি টাইপরাইটার মেশিন আছে সেই আমলের, তখনও তারা টাইপরাইটিং মেশিন ব্যবহার করেছেন। এখানে একটি চমৎকার লাইব্রেরি দেখলাম, সম্ভবত ম্যাক্সিমাম বইগুলোই আইনের বই এবং মোটা মোটা এই বইগুলো এখন পর্যন্ত সুসজ্জিত অবস্থায় স্থান পাচ্ছে এই চমৎকার শেলফের ভিতরে, বুক শেলফের ভিতরে। আরও বিভিন্ন ধরনের, শুধু আইনের বই না, আমার কাছে মনে হয়েছে উপন্যাস, গল্প ইত্যাদি বিভিন্ন ধরনের, এমনকি বিজ্ঞানভিত্তিক বইও ওই শেলফগুলোতে ছিল এবং এখনও অনেকগুলো শেলফ দেখলাম সেগুলো সাজিয়ে রাখা হয়েছে। এটা নবাব পরিবারের স্মৃতি হিসেবেই সম্ভবত রাখা হয়েছে, কারণ নবাব পরিবারের লোকজন হয়তো এই বইগুলো পড়তো অথবা তাদের বাসায় যারা আসতেন তারা এই বইগুলো নিয়ে নিয়ে পড়তেন, দেখতেন। এটা আভিজাত্যের প্রতীকও বটে। শিক্ষিত মানুষের বাড়িতে বই থাকবে, এটি স্বাভাবিক। বন্ধুরা, আমরা শেষের দিকে চলে এসেছি, আরও একটি ঘরে প্রবেশ করলাম। এখানে দেখুন কাপ্রিস
কেটলি ইত্যাদি নানান জিনিস মনে হচ্ছে। পানি পরিশোধনের একটি যন্ত্র এবং সেই সময়ের ম্যানুয়াল যন্ত্র। যাই হোক, এগুলো অনেক কিছুই সেই সময়ের যেখান থেকে যা পারা গেছে এগুলো তো হাতছাড়া হয়ে গেছিলো। এই ভবনটি একসময় বেদখল হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল এবং তখন বিভিন্ন লোকের কাছ থেকে এগুলো টাকা দিয়ে আবার কিনে নিয়ে আসা হয় বা তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়। এগুলো পানির কল বন্ধুরা, হট ওয়াটার কোল্ড ওয়াটার মিক্সড করার যে মেশিন, সেই মেশিনটা দেখলেন। এটিও একটি ট্যাপ কল টাইপের, যেখানে হট ওয়াটার কোল্ড ওয়াটার মেশানো হতো। সেই ব্যবস্থাগুলো সেই সময়েও এখানে ছিল। এই কক্ষে বেশ কিছু দামি দামি মনে হলো পোর্সেলিনের বা চীনামাটির পাত্র এবং ড্রয়িং রুম যেমন সাজানো থাকে সোফা সেট দিয়ে, কার্পেট দিয়ে অপূর্ব সুন্দর করে সেইভাবে এটিকে সাজিয়ে রাখা হয়েছে এবং মাথার উপরের ছাদটিও অপূর্ব সুষমামণ্ডিত। আসলে এই নবাবদের ব্যাপার, সেখানে বিদেশি মেহমানরা আসতেন, তাদেরকে আপ্যায়ন করতেন তারা। সব মিলিয়ে অসাধারণ সুন্দর অভিজাত একটি রাজপ্রাসাদ ছিল এটি। আমরা চলে এসেছি বারান্দায়। দেখুন বারান্দা থেকে সামনের লনটি কি অসাধারণ লাগছে। বন্ধুরা, আপনারা যারা কলকাতায় বেড়াতে গেছেন তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরেছেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে এই ভবনের তুলনা তেমন করা যাবে না, কারণ ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেক সমৃদ্ধ, অনেক মজবুত, অনেক সুন্দর। এটি সেই হিসেবে অনেকটাই ক্ষতিগ্রস্ত একটি ভবন। তারপরেও এটির ঐতিহ্যগত দিক থেকে এটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের থেকে কোনো অংশে কম নয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল নিঃসন্দেহে অনেক ঐতিহ্য বহন করে, এই ভবনটিও অনেক ঐতিহ্য বহন করে। সেই দিক থেকে এর যা আছে সেটিও একেবারেই কম না। আমরা কয়েকটি বল্লমের ছবি দেখতে পাচ্ছি। সম্ভবত পাশে আরেকটি রুম খোলা ছিল, আমি ওই রুমে ঢুকে পড়েছিলাম এবং সেই রুমে কয়েকটি বল্লম সহ আরও কিছু অস্ত্র চোখে পড়ল। সেগুলো দেখে একদম পূর্ণমাত্রায় বেরিয়ে আসার প্রস্তুতি নিলাম এবং এই যে রাস্তায় বেরিয়ে চলে এসেছি। সবাইকে আস্তে আস্তে চলে যেতে বলা হচ্ছে, সময় শেষ। এইখানে একটি চমৎকার ছবি দেখলাম, অসাধারণ সুন্দর একটি বল নাচের ছবি, আর ব্যালে নৃত্য হয়, বল নৃত্য হয়। আমরা সেই বল রুমের মতো মনে হলো সেই বিশাল বড় ছবিটি দেখে। যাই হোক বন্ধুরা, এগুলো তৎকালীন সময়ে খুব স্বাভাবিক একটি ব্যাপার ছিল, অথবা বিদেশি মেহমানদের জন্য এই আয়োজন করতেই হতো নবাবদের। আমরা একদম বারান্দায় চলে এসেছি এবং সবথেকে বড় কথা, এই বারান্দায় আসার মূল কারণটি হলো এই সামনের লনটি দেখানো, পাম গাছের সারিগুলো এবং তার নিচেই যে নদী, আপনারা ড্রোন ভিউর মাধ্যমে একটু আগে দেখেছেন, সেই নদীটি একদম বারান্দার নিচেই। অর্থাৎ এখন তো গাছপালা বড় হয়ে গেছে, আশপাশে ভবন হয়ে গেছে, একসময় এই ভবনগুলো ছিল না। তখন এখানে বসে বসেই তারা পুরো নদীটির সামনেই দেখতে পারতেন এবং আমার মনে হয় এখানে যে মেহমানরা আসতো তারা নদীপথে এসে সরাসরি সামনের ঘাটেই নেমে এই গেট দিয়েই ঢুকে পড়তো। তো সেই নদীটি এখন এখান থেকে দেখতে গেলে একটু কষ্ট পেতে হয়। ডান দিকে বাম দিকে প্রচুর বড় বড় ভবন হয়ে গেছে। সামনের অংশটি খোলা থাকলেও বড় বড় গাছ, প্রাচীর দেওয়া আছে। তারপরে পানি দেখা যাচ্ছে, নদীর পানি দেখা যাচ্ছে। আর দেখুন মানুষের পরিমাণ, অসংখ্য হাজার হাজার মানুষ। আজকে ছুটির দিন, শুক্রবার, প্রচুর মানুষ এসেছে এখানে দেখতে। শিশু, বৃদ্ধা, নারী, পুরুষ নির্বিশেষে সবাই। বন্ধুরা, আমি শুধু তুলে ধরার চেষ্টা করেছি, আসলে মূল্যায়ন করার ক্ষমতা আমার নেই। তৎকালীন সময়ে একটি বাড়ি কেমন ছিল, বাড়ির আসবাবপত্র কেমন ছিল, তারা কেমন ছিলেন, তারা কেমন জীবন আচরণ করতেন, তারই একটি নিদর্শন মাত্র। আপনারা খুব ভালো থাকবেন, আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো। আপনারা সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এমন ভিডিও দেখার জন্য আমার শফিক স্ট্রমিংকে সমর্থন করবেন। আল্লাহ হাফেজ।